বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের 6 সেমিস্টার স্টুডেন্টের জন্য স্ট্রাকচার এই সাবজেক্টটা খুবই নতুন, ঠিক আছে? আমারও নতুন, এই জন্য আমি খুব কম চেষ্টা করবো যে অধ্যায়গুলোর ভিডিও বানানোর জন্য। আমি তৃতীয় অধ্যায়ের একটা ভিডিও বানাচ্ছি। তৃতীয় অধ্যায় হচ্ছে জানার জন্য, তৃতীয় অধ্যায় ম্যাথ করার জন্য তোমাকে কিছু বেসিক সূত্রগুলো জানতে হবে, অর্থাৎ এই বেসিক সূত্রগুলো যদি না জানো তাহলে অঙ্ক করতে পারবে না। সেগুলো আজকে জাস্ট লিখে দেবো, ঠিক আছে? সেটা হচ্ছে যে এখানে কী কী সূত্র লাগবে। সেই প্রথম যে সূত্রটা, সেই সূত্র হচ্ছে তোমার প্রান্ত অবস্থা ভিত্তিতে এটার কার্যকরী দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে? সমতুল্য দৈর্ঘ্য বের করতে হবে। সেগুলো কি কি? অর্থাৎ এই চারটা শর্ত তোমাকে মুখস্থ করতে হবে যে এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত থাকলে কি হবে, এল হবে, কার্যকরী দৈর্ঘ্য হবে মুক্ত দৈর্ঘ্যের দ্বিগুণ, ঠিক আছে? কার্যকরী দৈর্ঘ্য হবে মুক্ত দৈর্ঘ্যের দ্বিগুণ। এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত পিনযুক্ত। আবদ্ধ বলতে ফিক্সড, যেমন প্রথম যেটা সূত্রে বলছে যে এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত মুক্ত, তার মানে কি? মনে করো যে এই প্রান্ত আবদ্ধ, ঠিক আছে, আর এক প্রান্ত মুক্ত আছে, তাহলে এর কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এল সমান 2L। এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত পিনযুক্ত, এই প্রান্ত আবদ্ধ হলো পিনযুক্ত, মানে এখানে একটা পিন লাগানো আছে। এটা হচ্ছে কি 2 নম্বর শর্ত। এর কার্যকরী দৈর্ঘ্য হবে কি L/√2 বা মুক্ত দৈর্ঘ্যের L/√2, ঠিক আছে? আর উভয় প্রান্ত আবদ্ধ মানে কি, উভয় প্রান্ত যেরকম ফিক্সড থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে 3 নম্বর সূত্র হচ্ছে কি L/2, আর উভয় প্রান্ত যদি পিন থাকে, ঠিক আছে, এরকম পিন থাকে, তাহলে সূত্র হচ্ছে L/L। অর্থাৎ এই চারটা শর্ত তোমাকে মুখস্থ করতে হবে। সেটা কি শর্ত? চারটা হচ্ছে L/L। শর্ত চারটা সূত্র কি? শর্ত হচ্ছে, এক নম্বর কাজ হচ্ছে শর্ত, সে শর্তগুলো হচ্ছে L সমান 2L, L সমান L/√2, L সমান L/2 আর হচ্ছে L সমান L, ঠিক আছে? এই চারটা শর্ত তোমাকে মুখস্থ করতে হবে। এরপরে 2 নম্বর যে শীত তোমাকে মুখস্থ করে জানতে হবে, সেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে? রেডিয়াস অফ জাইরেশন এটা তোমাকে মুখস্থ করতে হবে। সেটা সূত্র কি? সূত্র হচ্ছে আরকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সমান √I/A, ঠিক আছে? রেডিয়াস অফ জাইরেশন সূত্র হচ্ছে √I/A, আর আই হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে? মোমেন্ট অফ ইনার্শিয়া, এ হচ্ছে ক্ষেত্রফল, অর্থাৎ যে সেকশন দেওয়া থাকবে, যে ক্ষেত্রফল দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল, ঠিক আছে? এটা মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন এটা তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া তোমাকে মুখস্থ করতে হবে। কীভাবে বাবা? মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে যে তোমার এটা কি গোলকটা কীরকম, ক্ষেত্রফলটা কীরকম, তার উপর নির্ভর করে। আমরা স্ট্রাকচার মেকানিক্স, থিওরি অফ স্ট্রাকচার মেকানিক্সে ছিল যে এটা আয়তাকারের জন্য, বৃত্তাকারের জন্য, ত্রিভুজের জন্য, প্রত্যেকটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া আলাদা আলাদা আছে, প্রত্যেকের ক্ষেত্রফলও আলাদা আলাদা আছে। এইটার উপরে এই ক্ষেত্র কী ধরনের ক্ষেত্রটা আমার, তার উপর নির্ভর করে এই রেডিয়াস অফ জাইরেশনের মানটা বের করব, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর শর্ত। 3 নম্বর সূত্র তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে কি ক্রিপলিং লোডের সূত্র। ক্রিপলিং লোড মানে বাঁকানো, যেই লোডের কারণে আমার বাঁকবে, সেই লোডের সূত্র হচ্ছে ক্রিপলিং লোডের সূত্র হচ্ছে ক্রিপলিং লোডের পরিমাণ বা সূত্র যেটা হচ্ছে, সেটাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় পি দ্বারা। ক্রিপলিং লোডের সূত্র হচ্ছে পাই স্কয়ার EI/L², ঠিক আছে? এর কার্যকর দৈর্ঘ্য বের করছিলাম, সেই সূত্র এগুলো। আর আই কি? আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর পাই স্কয়ার ই হচ্ছে ইলাস্টিসিটি। এগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? পরীক্ষায় এগুলোকে প্রশ্ন দেওয়া থাকবে। এই প্রশ্ন, অর্থাৎ এখানে এই কয়টা সূত্র, এই 3টা সূত্র যদি তুমি মুখস্থ করতে পারো, তাহলে তুমি যে কোনো অঙ্ক পারবা। অঙ্ক যতই বড় হোক না কেন, নিয়ম কিন্তু একই, ঠিক আছে? যেমন 3 নম্বর ম্যাটটা দেখো, যে একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট নিরেট গোলাকার, এটা নিরেট গোলাকার মানে কি? নিরেট গোলাকার, সেটা হচ্ছে সলিড, মানে একদম ভরপুর, সেটা হচ্ছে এর ব্যাস হচ্ছে ডিপ। আর অপর একটি গোলাকার কলামের মানে কি নিলেট, একটা ফাঁপা মানে কি ভিতরে যা একটা ছোট থাকবে ডি, আর বাইরের ব্যাস হচ্ছে ডিপ। হ্যাঁ, দুটো কলামের ক্রিপলিং লোডের অনুপাত নির্ণয় করতে হবে। ক্রিপলিং লোডের অনুপাত একটা হচ্ছে কি পি সলিড মানে গোলাকার মানে নিরেট, আর এটা হচ্ছে কি পি, আর এটা হচ্ছে কি গোলাকারের জন্য যেটাকে বলা হচ্ছে হলো দেওয়া আছে, অর্থাৎ পিএইচ। এই দুইটার অনুপাত নির্ণয় করতে বলছে, হচ্ছে পিএস
ভাগ পিএইচ, অর্থাৎ এই দুইটার অনুপাত নির্ণয় করতে বলছে। দেওয়া আছে কলমের ব্যাস বাইরের ব্যাসের 3/4 অংশ, কলমের ভিতরের ব্যাস বাইরের ব্যাসের 3/4 অংশ, মানে 4 ভাগের 1 ভাগ 3 ভাগ। ভিতরের ব্যাস হচ্ছে 4 ভাগ 3 ভাগ, এর বাইরের ব্যাস হচ্ছে 1 ভাগ 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। এবং উভয় কলামের একই দৈর্ঘ্য এবং উভয় প্রান্ত পিনযুক্ত। তাহলে এই শর্ত, প্রথম শর্ত, এখানে যে শর্ত দিয়েছিলাম সেই প্রথম শর্তে বলছে কিনা উভয় প্রান্ত পিনযুক্ত এবং উভয় প্রান্ত পিনযুক্ত, মানে কি এল সমান এল। প্রথম কাজ কি, এল সমান এল হয়ে গেছে। আচ্ছা, যেহেতু দুইটা সেকশন, দুইটা জিনিস, একটা নিরেট একটা ফাঁপা, যেহেতু প্রথমে ধরে নেব ক্ষেত্রফল কি, ফাঁপার জন্য ক্ষেত্রফল, নিরেটের জন্য ক্ষেত্রফল। যেহেতু দুইটা ক্ষেত্রফল একই, কারণ কি একই প্রস্থচ্ছেদ, ক্ষেত্রফল দুইটার কি একই, সেহেতু এই দুটো সূত্র কি সেম হবে, ঠিক আছে। আর দুইটার জন্য ইলাস্টিসিটিও সেম, ইএইচ এবং ইএস দুইটার জন্য সমান হবে, দুইটার ক্ষেত্রে এই স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান হবে, ঠিক আছে। আর দৈর্ঘ্য দুইটার ক্ষেত্রে সমান, ঠিক আছে। এভাবে সব ধরে নিব। ধরার পরে তোমাকে এই যে প্রথম যে শর্ত দিলাম সেই শর্ত অনুযায়ী আমরা দৈর্ঘ্য বের করে নেব, দুটো সমান। প্রথমে রেডিয়াস অফ জাইরেশন বের করবো। রেডিয়াস অফ জাইরেশন এটা হচ্ছে আয়ের মান হচ্ছে কি, যেহেতু ফাঁপা সেহেতু পাইবে 4d² d4 মাইনাস d4, আর ক্ষেত্রে হচ্ছে পাইবে 4d² মাইনাস d²। এখান থেকে আর স্কোয়ারের মান বের করবো, রেডিয়াস অফ জাইরেশনের মান বের করলাম। বের করার পরে দুটো যেহেতু শর্ত অনুযায়ী এই ক্ষেত্রফল দুটোর সমান ছিল, অর্থাৎ সলিডের ক্ষেত্রফল এবং ফাঁপার ক্ষেত্রফল সমান, সেহেতু এখান থেকে d² মানটা অর্থাৎ ব্যাসটা নির্ণয় করবো। ব্যাস নির্ণয় করার পরে আমরা এখন সূত্র কি জানি যে কিপ্লিং পি এবং পি, হ্যাঁ এখন আমি এই লোডের অনুপাত দিয়ে দেবো, সেটা হচ্ছে পি ফাঁপার কিপ্লিং সূত্র হচ্ছে π² EI/H। এখানে যেহেতু ফাঁপা এই জন্য সব এইচ দিচ্ছি, আর এখানে সলিড হলে এস দিচ্ছি, ঠিক আছে। এখন এটাকে জাস্ট খালি মানগুলো বসাই দিয়েছে, মানগুলো বসাই দিয়ে জাস্ট খালি ক্যালকুলেশন করছে। এই ক্যালকুলেশনটা সিম্পল ক্যালকুলেশন, আশা করি আমার কিছু না, ক্যালকুলেশন করে দিচ্ছে। এখানে মান খুঁজে আসছে কত, পি অনুপাত হচ্ছে 3.57। সুতরাং ফাঁপা কলমের ভিতরে ব্যাস বাইরের ব্যাসে 3/4 হলে এর ফাঁপা কলমের ভারবহন ক্ষমতা নিরা কলমের চেয়ে এত গুণ বেশি হবে। অর্থাৎ যদি এই ফাঁপা কলমটা নেট কলমের থেকে এত গুণ 3.57 গুণ বেশি কি লোড নিতে পারবে, ঠিক আছে। জাস্ট তুমি যদি সূত্র পারো তাহলে অঙ্ক পারবা। এরপরে 11 নম্বর ম্যাটার দেখো, যে এখানে দেওয়া আছে 3:2 অনুপাতে। যখন এরকম অনুপাত দেওয়া থাকবে তখন কি ধরে নিতে হবে, হ্যাঁ, যে এত অনুপাতক আয়তাকার কলামের দৈর্ঘ্য হচ্ছে, যেহেতু দৈর্ঘ্য বড় হয় তো দৈর্ঘ্য হচ্ছে 3x, ধরে নেব দৈর্ঘ্য 3x, প্রস্থ হচ্ছে 2x, আর দৈর্ঘ্য দেওয়া আছে এই 4 মিটার, তার মানে 4 মিটার। মুক্ত দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। কলামের এক প্রান্ত আবদ্ধ, অপর প্রান্ত পিনযুক্ত। এক প্রান্ত আবদ্ধ, অন্য প্রান্ত পিনযুক্ত হলে সেটা সূত্র কী হয়ে যাবে, সেটা সূত্র হয়ে যাবে হচ্ছে L/√2, অর্থাৎ এই যে 2 নম্বর শর্ত, ঠিক আছে। এখানে 2 নম্বর শর্ত হয়ে যাবে, ঠিক আছে। এই শর্তগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তো প্রথম শর্ত হচ্ছে 2 নম্বর চলে আসলো। এবং কলমের নিরাপদ ভারবহন ক্ষমতা দেওয়া আছে 1850, অর্থাৎ ভারবহন ক্ষমতাকে নিরাপদ যদি বলে দিচ্ছে, তো হচ্ছে এটাকে অর্থ বুঝতে হবে যে এটা ডিজাইন লোড না। ডিজাইন লোড নির্ণয় করতে গেলে অবশ্যই আমাকে এটা বাড়াতে হবে। নিরাপদ সবসময় কম হয় আর ডিজাইন লোড সবসময় বেশি হয়। তো নিরাপদ ভারবহন ক্ষমতা দেওয়া আছে PS, এটাকে আমরা জানি PS, হ্যাঁ PS নিরাপদ ভারবহন ক্ষমতা PS যদি হয়, PS সমান হচ্ছে পি ডিজাইন লোড, PD বা ডিজাইন লোড যেটা বলুন পি বা PD বাই নিরাপদ সহগ, যেটাকে বলা AFS নিরাপদ সহগ। এখন যদি ডিজাইন লোড নির্ণয় করতে চাই তাহলে এই দুটো কী করতে হবে, অবশ্যই গুণ করতে হবে। অর্থাৎ নিরাপদ লোড এবং নিরাপদ সহগকে গুণ করলে ডিজাইন লোড পাওয়া যাবে। প্রথমে ডিজাইন লোড নির্ণয় করছে, নিরাপদ লোডকে নিরাপদ সহগ দ্বারা গুণ করে, যে এবং এখান থেকে এক নম্বর শর্ত দিয়ে বের করে নিচ্ছে কতটুকু কার্যকরী দৈর্ঘ্য বা সমতুল্য দৈর্ঘ্য কতটুকু আছে। এরপরে আমরা কিপ্লিং সূত্র বসাই দিচ্ছি, P সমান π² EI। এই P হচ্ছে কি নিরাপদ লোড, ডিজাইন লোড, ঠিক আছে। π² EI স্থিতিস্থাপক গুণকে এর মান দেওয়া আছে এখানে। আর আকার নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই যে ধরে নিচ্ছে যে এখানে কত হবে সেই আকারটা নির্ণয় করতে বলছে। এটা ধরে নিচ্ছিলাম, জাস্ট 3:2 অনুপাতে ধরে নিয়েছিলাম, এই এক্সাক্ট আকারটা নির্ণয় করতে বলছে। এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করব, ঠিক আছে। এই যে এক্স ধরে নিয়েছিলাম না প্রস্থ দৈর্ঘ্য, এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। আই এটা কোত্থেকে আসবে, এখানে আয়ের মান আসবে, তো ওই আয় হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। এই কলামের আয়তন সেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়া এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। নির্ণয় করার পরে এখানে এক্স এর মান বের করলে এখন প্রস্থের মান বসাই দেবো, হয়ে যাবে। এভাবে অঙ্কগুলো শেষ হবে। এখন এই ধরনের ম্যাথে যদি বিভিন্ন ধরনের সেকশন দেওয়া যায়, টি সেকশন, আই সেকশন, এই সেকশনে ঘাবড়ানোর কিছু নেই। এখান থেকে জাস্ট খালি মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে নিতে হবে। তুমি যদি মোমেন্ট অফ ইনার্শিয়া এখান থেকে বের করে নিতে পারো তোমার অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এভাবে তৃতীয় অধ্যায়ের ম্যাথগুলো করতে হবে।
এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও কাকে বলা হয়। এখানে হচ্ছে কলমের প্রকৃত দৈর্ঘ্য এবং ন্যূনতম রিডারশিপ জেনারেশন অনুপাতকে স্লেন্ডারনেস রেশিও বলা হয়। অর্থাৎ কি প্রকৃত দৈর্ঘ্য কি এল, হ্যাঁ, কার্যকরী দৈর্ঘ্য ছিল কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে বড় হাতের এল, আর প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এল, মানে মুক্ত দৈর্ঘ্য এবং কার্যকরী রিডারশিপ জেনারেশন অর্থাৎ আই বা এল বাই আর, ঠিক আছে। এর অনুপাতকে বলা হয় স্লেন্ডারনেস রেশিও, ঠিক আছে। একে স্লেন্ডারনেস রেশিও এই সূত্র হচ্ছে মুখস্থ রাখলে তুমি এই স্লেন্ডারনেস রেশিও যে একটা ম্যাথ আছে সে দেখে এই ম্যাথটা তোমরা পারবা, ঠিক আছে। এই ম্যাথটা তোমরা পারবে, জাস্ট খালি অনুপাত দিয়ে ভাগ দিয়ে দিছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। এখন একক নাই, জাস্ট সংখ্যা হবে, ঠিক আছে। এভাবে তৃতীয় ম্যাথ অধ্যায়টা তুমি এভাবে শেষ করবা, আশা করি তোমরা পারবা।